আজকে আমাদের যে সেমিনারটা ছিল সেখানে এবিজি ছিল আমাদের মেন টপিক। তো এবিজি সম্পর্কে সবাই যা যা বলার বলেছে। আমার যে পার্টটা ছিল সেটা বেসিক্যালি সবাই নেগলেক্ট করেই চলে যায়, মেটাবোলাইটস। তো আমার প্রেজেন্টেশনটা পুরোটাই এটার ওপরেই ছিল যে মেটাবোলাইটস যে কতটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য, সেটাই আমি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে শুধু মেটাবোলাইটসের মধ্যে বাইকার্বনেট দেখলেই হবে না, শুধু অ্যানায়ন গ্যাপ দেখলেও হবে না, আর শুধু বেস অ্যাক্সেস দেখলেও হবে না। আরও যে বাকি পয়েন্টগুলো আছে, যেমন ধরুন বিলিরুবিন, ক্রিয়েটিনিন, ইউরিয়া, এইগুলো যে কতটা হেল্প করে আমাদের একটা পেশেন্টকে সার্ভাইভ করাতে, সেইগুলো আজকে আমাদের এখানে আলোচনা হয়েছে। এবং আমরা আশা করি সবার কাছে রিচ করতে পেরেছি যে একটা পেশেন্টের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য এবিজির পিএইচ, অ্যাসিড বেস এবং তার ইলেকট্রোলাইটস, তার সাথে তার যে অক্সিমেট্রি ভ্যালু যতটাই ইম্পর্টেন্ট, ততটাই কিন্তু মেটাবোলাইটসটাও ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। গুড আফটারনুন সবাইকে। আজকে যে টপিক এবিজি, তো পুরোটাই সবাই শুনেছে। তো আমার মনে হয় বাকি আর কিছু নেই, তাই তো? সবার কি মনে হচ্ছে? একটা টপিক এখনও বাকি রয়ে গেছে, যেটা বেসিক্যালি আমরা সবসময় বাদের খাতাতেই রাখি, মেটাবোলাইটস। ঠিক আছে, দেখি, সবসময় দেখি না বলবো না, বাইকার্বনেটটা যেমন দেখি সেটা ব্লাড গ্যাসের থ্রুতেই দেখে নিই, বাকি আদার্স মেটাবোলাইটস বলে কিন্তু আলাদা করে আমরা কিছু দেখি না। তাই সবসময় কিন্তু মেটাবোলাইটসটা কিন্তু বাদের খাতাতেই চলে যায়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই মেটাবোলাইটসটাও কিন্তু একটা পেশেন্টের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য কিন্তু খুব জরুরি। তাই আমি আমার এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বলবো যে এই মেটাবোলাইটসটা কীভাবে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে এবং তা থেকে আমরা কি কি বুঝতে পারি সেইগুলো আমরা দেখে নিই। তো বেসিক্যালি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেফিনেশন দেওয়া আছে। মেটাবোলাইটস আর দ্য বায়োকেমিক্যাল বাই প্রোডাক্ট or substance in ABG which are the indicator of the overall metabolic activities. বেসিক্যালি আমাদের বডিতে মেটাবলিক অ্যাক্টিভিটি যেটা চলছে তার যে ইন্ডিকেটরগুলো আছে, আমরা বুঝবো কিভাবে যে কখন মেটাবলিক রেটটা বেড়ে গেছে, কখন কমে গেছে, তার জন্য কি কি হচ্ছে সেটা আমরা বুঝবো। তো বেসিক্যালি যে মেটাবোলাইটসগুলো আমাদের এখানে আছে তার মধ্যে আমরা প্রথমেই যদি ভাবতে শুরু করি তাহলে প্রথমেই আমাদের মাথায় আসবে কি, PCO2। PCO2 তো একটা মেটাবলিক এজেন্ট, আমরা বলতেই পারি। ওটাও তো কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে, বডিতে মেটাবোলাইট নর্মালি থাকলে তবেই তো সেটা আসবে। কিন্তু আমরা যদি দেখি যে PCO2 তৈরি হচ্ছে, সেলগুলোর মেটাবোলাইজের জন্য তৈরি হচ্ছে, কিন্তু সেটা অ্যাজ এ গ্যাস, যেহেতু গ্যাস তাই সেটা সলুবেল। তো বেসিক্যালি সেটা সলুবেল হয়ে যাওয়ার পর কী হচ্ছে, সেই বাইকার্বনেটে কনভার্ট হয়ে যাচ্ছে। সো আমরা এখানে যে মেটাবলিক এজেন্টগুলো নিয়ে কথা বলবো সেইগুলোর মধ্যে আছে কি, বাইকার্বনেট, বেস অ্যাক্সেস, ল্যাকটেট, অ্যানায়ন গ্যাপ, কিটোন, গ্লুকোজ, ইউরিয়া আর ক্রিয়েটিনিন। তো আমি প্রথমেই আসি বাইকার্বনেট। নর্মাল রেঞ্জ এখানে সবাই জানে, কারণ পুরো এবিজি কমপ্লিট হয়ে গেছে। 22 to 26 এই যে বাইকার্বনেট, এটা কি বেসিক্যালি একটা বাফার। আমাদের বডিতে যা যা H+ আয়নগুলো তৈরি হয় সেইগুলো বাফার করার জন্য এই বাইকার্বনেটটা শরীরে থাকে। তো আমি একটু আগে কী বলছিলাম, CO2 যদি আমাদের শরীরে না তৈরি হয় তাহলে সেটা কনভার্ট হবে না। কৃষ্ণাদি এর ইকুয়েশনটা খুব সুন্দরভাবে বলেছে, ফর্মুলাটাও খুব সুন্দরভাবে বলেছে কীভাবে CO2 থেকে বাইকার্বনেটে কনভার্ট হচ্ছে। তো এই যদি আমাদের সেলগুলো নর্মাল মেটাবোলাইট যদি নর্মালিভাবে যদি মেটাবোলাইজ না হয় তাহলে কিন্তু CO2ও আসবে না, সেখান থেকে বাইকার্বনেটও আসবে না। তাই আমি প্রথমেই বলছিলাম যে আমরা যখন দেখব বডির মেটাবোলাইজ ঠিকঠাক চলছে তখনই কিন্তু এই প্রোডাক্টগুলো আসবে। তাই বাইকার্বনেটটা কিন্তু একটা ইন্ডিকেটর অফ মেটাবোলাইটস। এরপর আমরা আসবো পরের যে আছে সেটা হচ্ছে বেস অ্যাক্সেস। এই বেস অ্যাক্সেসটা কী আছে, রেঞ্জ -2 to +2। তো এটা বোঝার জন্য আমি বাইকার্বনেটটাকে আবার একটু ধরে নিই। ধরুন একটা পেশেন্টের এবিজি করলেন, সেখানে বাইকার্বনেট পেলেন 35। তাহলে কি নর্মাল আমরা রেঞ্জ কত দেখলাম, 22 to 26, আমি বেস ধরে নিই 24। তাহলে কি হলো, আমি যখন 35 পাচ্ছি তার মানে বাইকার্বনেটটা বেশি আছে, তাহলে এটা কি বেসটা এক্সেসের দিকে আছে। এবার এই বাইকার্বনেটটা বেশি থাকার কারণ কি কি হতে পারে, বডি থেকে বেরোয় কিভাবে, থ্রু দ্য কিডনি। তাহলে হয় আমার কিডনি ড্যামেজ হয়েছে, আর না হলে কি হতে পারে, CO2 থেকে যেহেতু তৈরি হচ্ছে তাই CO2 ওয়াশ আউট হচ্ছে না, আর CO2 বেশি পরিমাণে রিটেনশন হচ্ছে। এই তিনটে কারণের জন্য হতে পারে।
এবার আরও একটা কারণ, যদি দেখি আমার বাইকার্বনেট কমে গেছে, তখন আমি কি দেখব, বাইকার্বনেট যদি কমে যায় তাহলে উল্টো জিনিসগুলো হবে, হয় কিডনি দিয়ে বেশি বেরিয়ে যাচ্ছে, নয় CO2 প্রোডাকশন কম হচ্ছে, আর নইলে CO2 বেশি পরিমাণে ওয়াশ আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু সেই একই জিনিস, আমাদের বডির মেটাবলাইজ কতটা হচ্ছে সেটাই আমাদেরকে কিন্তু এইটার মাধ্যমে বোঝাচ্ছে, এই বেস অ্যাক্সেসের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, যে মেটাবলিক ফাংশন যদি বেশি হয় তাহলে অ্যাসিড বেশি হবে, তখন বেস এক্সেসটা কমের দিকে থাকবে। উল্টো দিকে যদি মেটাবলিক যদি কম হয়, যদি মেটাবলিক ফাংশন যদি কমে যায়, তাহলে কি হবে, বেস অ্যাক্সেসটা বেড়ে যাবে, অ্যাসিডটা কমে যাবে। তাহলে বেস অ্যাক্সেসটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেটাবোলাইট হিসাবে। এরপরে আসবো আমি ল্যাকটেট। ল্যাকটেট নর্মাল রেঞ্জ 0.5 টু 2.2 আর 1.2 অনেকেই বলে। তো এই ল্যাকটেট কীভাবে তৈরি হচ্ছে, বেসিক্যালি ল্যাকটেট তৈরি হয় পাইরুভিক অ্যাসিড কনভার্টেড টু ল্যাকটেট। এবার পাইরুভিক অ্যাসিডের তো শুধু শুধু কাজ পড়ে যায়নি যে সে ল্যাকটেট তৈরি করতে আসবে নর্মালি, তাহলে কখন বেশি তৈরি হচ্ছে, সব জিনিসই আমাদের বডিতে তৈরি হয় এবং সেইগুলো সবগুলোই আমাদের শরীরের কাজে লাগে। যদি আমাদের সেলগুলোতে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কিন্তু এই ল্যাকটেটটা বাড়তে থাকে। এই ল্যাকটেট ইউজ হয় কোথায়, লিভার আর মায়োকার্ডিয়াম। তাহলে যদি বডির যে সেলগুলো আছে সেখানে অক্সিজেনের মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু বেশি পরিমাণে ল্যাকটেট তৈরি করবে। তাহলে আবার সেই ঘুরে ফিরে একই জায়গাতে এসে পৌঁছালাম যে আমার বডির মেটাবলিক ফাংশনটা কী আছে সেটা বোঝার জন্য কিন্তু ল্যাকটেটটাও আমাদেরকে দেখতে হবে। এরপর আসবো আমি অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ সম্পর্কেও কৃষ্ণাদি খুব ডিটেলসে বলেছে, তাও আমি এখানে একটু শর্ট করে বলে দিই। আমাদের শরীরের যে পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো আছে সেটার যে ডিফারেন্স সেটাকে আমরা অ্যানায়ন গ্যাপ হিসাবে ধরি, যেটার রেঞ্জ 10 ± 2 আর 8 to 12। এবার এই যে আমাদের বডির মেটাবলিক ফাংশনটা সেটা মেনটেন হয় কিভাবে, হয় কিডনি আর না হলে যে মেটাবলিক ফাংশনগুলো আছে সেইগুলো দিয়ে। তাহলে ধরুন যদি বডিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, সেলগুলো কি করে, ওই H+ যে প্রোটনগুলো আছে সেইগুলো সেলের মধ্যে ঢোকাতে থাকে। তখন কি হবে, যত বেশি H+ ঢুকবে তখন কিন্তু সেখানে অ্যানায়ন গ্যাপটা বাড়তে শুরু করবে। তাহলে যদি আমাদের বডিতে অ্যানায়ন গ্যাপ বাড়তে শুরু করে তখন আমাদেরকে বুঝতে হবে আমাদের বডির মেটাবলিক ফাংশনটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমাদের বডি ওটার সাথে আর কোপ আপ করতে পারছে না। তাহলে এই অ্যানায়ন গ্যাপটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আমাদের বডির মেটাবলিক ফাংশনটা কতটা বেশি আছে বা কতটা কমে গেছে। কিটোন, নর্মালি কিটোন আমাদের বডিতে সবসময় থাকে, সবসময় তৈরি হচ্ছে। এবার এই কিটোন যখন আমাদের ব্লাডে থাকে তখন কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকারক না, কিন্তু এই কিটোন যখনই ইউরিনে আসবে তখনই কিন্তু সেটা ক্ষতিকারক। তো আমি এখানে 3টে কেস নিয়ে বলবো যেইগুলো আমরা কমনলি শিশুতে পাই, সবাই শিশুতে পেয়েছে। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, ফাস্টিং কিটো অ্যাসিডোসিস, আর একটা আছে আমাদের অ্যালকোহলিক কিটো অ্যাসিডোসিস। তো আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল কিছুদিন আগে, পোস্ট অফ কেস, জাস্ট ফর অবজারভেশন। তো আমরা ডে 7-তে আমরা তাকে ওয়ার্ড ট্রান্সফার করার প্ল্যান করি। তো ডে 7-তে গিয়ে আমরা দেখি হঠাৎ করে সকালের আমাদের এবিজিতে পিএইচ ফল করে যায়। তো নর্মালি একটা পেশেন্টের পিএইচ তো এমনি এমনি ফল করে যাবে না। তো আমরা ভাবি রিডিং ভুল এসেছে, আমরা আবার রিপিট এবিজি করি, সেখানেও দেখি রিপোর্ট ঠিক আছে। তো আমাদের কোথাও গিয়ে মনে হয় যে পেশেন্টটা ফাস্টিংয়ে আছে। তার যে ডাইরেকশন দেওয়া ছিল থ্রু দ্য সার্জারি টিম সেখানে কোনো রকম কোনো ডেক্সট্রোজ সাপ্লিমেন্ট তাকে দেওয়া ছিল না লাস্ট 7 ডেজ ধরে। তো আমরা তারপর তখন তার কিটোন টেস্ট করি, ইউরিন কিটোন, সেখানে আমরা দেখি যেটা লার্জ পজিটিভ। তো আমরা তারপর তাকে 24 আওয়ার্স ডেক্সট্রোজ সাপ্লিমেন্ট করি এবং ডে 9-তে আমরা পেশেন্টটাকে সাকসেসফুলি ওয়ার্ডে ট্রান্সফার করতে পারি। সেম আরও একটা কেস আমাদের কাছে এসেছিলো যেটা আমাদের কাছে পুলিশ অ্যাডমিশন করিয়েছিল, সেটাও অ্যালকোহলিক কিটো অ্যাসিডোসিস আমরা ডায়াগনোসিস করি। সেই ক্ষেত্রেও সেমভাবেই আমরা পাই যে পেশেন্টটার পিএইচ ফল করছে এবং আমরা যখন দেখলাম যে তার সুগার নর্মাল, সিবিএস নর্মাল ছিল, তখন আমাদের মাথাতে এলো যে তাহলে এটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতে পারে না। 2 দিন ধরে সে অ্যালকোহল কনজিউম করার পর রাস্তাতে পড়েছিল। তো তখন আমরা তার ইউরিন কিটোন টেস্ট করে লার্জ পজিটিভ পাই। সেই ক্ষেত্রেও আমরা তাকে ডেক্সট্রো সাপ্লিমেন্ট করি, আমরা সাকসেসফুলি সেই কেসটাও হ্যান্ডেল করতে পেরেছি। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাদেরকে কিন্তু এই কিটোনটা জাস্ট ফর ব্লাড কিটোন আছে বা ইউরিনে কিটোন আছে কিনা দেখে রেখে দেওয়া, কিন্তু এবিজিটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই কিটোনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই কিটোনটা যদি আমরা না দেখতাম তাহলে আমরা এই পোস্ট অফ কেসটাকে হ্যান্ডেল করতে পারতাম না।
পিএইচটা কেন ফল করেছিল, শুধুমাত্র তার ডেক্সট্রোজ সাপ্লিমেন্টটা করার জন্যই সে পেশেন্টটা সাকসেসফুলি বেরোয়। সো কিটোন ইজ দ্য মেন ইম্পর্টেন্ট ইন মেটাবোলাইটস। এরপর আমরা আসবো গ্লুকোজ। তো এই ক্ষেত্রেও আমি বলবো গ্লুকোজ নর্মালি আমরা সিসিউতে চেক করি, কিন্তু এবিজিতেও আমাদের চেক করা যায়, অনেক প্যারামিটার্স থাকে যেই সমস্ত মেশিনে। তো গ্লুকোজ নর্মাল রেঞ্জ 70 to 100 or 110। তো এই ক্ষেত্রেও আমি বলবো যে যদি বেসিক্যালি এটা রিফ্লেক্টস অফ মেটাবলিক এনার্জি স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসটা কীভাবে মেনটেন করে, যদি আমাদের বডিতে গ্লুকোজ ইউজ হয় তাহলে কিন্তু তার পরিমাণটা নর্মাল থাকে ব্লাড। এবার আপনাদের মনে হতেই পারে যে যদি ইউজ হয় তাহলে কি একটা জায়গা থেকে যদি আমি খরচা করতে থাকি তাহলে সেটা কমে যাওয়ার কথা, তাহলে সেটা নর্মাল কিভাবে থাকে। যদি আমাদের বডিতে এই যে গ্লুকোজ এটা তৈরি হচ্ছে, নর্মালি এটা যখন খরচা হয়ে যাচ্ছে মানে ইউজ হয়ে যাচ্ছে বডিতে, সেলগুলো যখন এনার্জির জন্য এই গ্লুকোজগুলোকে ইউজ করে নিচ্ছে, তখন লিভার তার যে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে আবার কিন্তু গ্লুকোজটা তৈরি করছে। তো এইভাবেই কিন্তু আমাদের গ্লুকোজটা ইউজ হয় বডিতে। এরপর আমরা আসবো ইউরিয়া। নর্মালি ইউরিয়ার রেঞ্জ 20 to 40, যেটার 20%, 25% আর 75% আলাদা আলাদাভাবে ডিভাইড হয়ে যায়। থ্রু দ্য কিডনি 25% বেরিয়ে যায় আর 75% ইউজ হয়ে যায়। তো বেসিক্যালি এই ইউরিয়াটা কি, ইউরিয়াটা হচ্ছে একটা নাইট্রোজেনাস ওয়েস্ট। এবার আমাদের বডিতে যখন এনার্জি প্রডিউস হয় তখন ফ্যাট ইউজ হয়, তারপরে গিয়ে প্রোটিন ইউজ হয়। এবার যদি বডিতে কোনো কারণে ফ্যাটের পরিমাণ কমে যায় তখন বডি কি করে, তার এনার্জিটা তাকে লাগবে, তাই সে কি করে তার প্রোটিন পার্টটা বেশি ইউজ করতে থাকে। আর যত বেশি প্রোটিন পার্ট ইউজ করবে তত কিন্তু তার এই নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্ট সেটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে যদি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের ইউরিয়াটাও বাড়তে থাকবে। এবার ধরুন এই ইউরিয়াটা বেরোচ্ছে কোত্থেকে, কিডনি দিয়ে আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি আমাদের কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু ইউরিয়ার পরিমাণ বাড়বে। আরও একটা কারণে বাড়তে পারে, ধরুন আপনার বডির যে প্রোটিন পার্ট সেটা অনেক বেশি ভাঙছে এবং তার জন্য নাইট্রোজেন ওয়েস্ট প্রোডাক্টটা অনেক বেশি বাড়ছে। এবার আপনার বডি ডিহাইড্রেট হয়ে গেছে কোনো কারণে, তো যখন ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তখন তার কিডনি দিয়ে বেরোনোর জন্য যে প্রয়োজনীয় জলটা সেটা কিন্তু সে পাচ্ছে না, তখনও কিন্তু ইউরিয়ার পার্টটা অনেকটা বেড়ে যাবে। বেসিক্যালি ইউরিয়া সবসময় তৈরি হচ্ছে এবং সেটা বেরিয়েও যাচ্ছে, কিন্তু যখন আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তার প্রয়োজনের পরিমাণে জল কমে যাচ্ছে, তখন কিন্তু ইউরিয়ার পার্টটা অনেকটা বেড়ে যাবে। আমরা এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম, ম্যালনারিস পেশেন্ট, HIV পজিটিভ। তার ক্ষেত্রেও আমরা দেখছিলাম তার ইউরিয়া আর ক্রিয়েটিনিনটা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছিল। তো তখন আমরা তাকে টিপিএন সাপ্লিমেন্ট চালাই এবং তার প্রোটিন পার্টটা বাদ রেখে শুধুমাত্র ফ্যাট পার্টটা দিয়ে আমরা তাকে মেনটেন করি এবং সাকসেসফুলি আমরা সেই পেশেন্টটাকেও সিসিউ থেকে আমরা ওয়ার্ড ট্রান্সফার করতে পেরেছি। এরপর আসবো ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কাম ফ্রম দ্য ব্রেকডাউন অফ দ্য ক্রিয়েটিনিন ফসফেট অফ দ্য স্কেলিটাল মাসেল। তো আমাদের প্রতিনিয়ত বডিতে স্কেলিটাল মাসেল কিন্তু ব্রেকডাউন হচ্ছে এবং এই স্কেলিটাল মাসেল ব্রেকডাউন হওয়ার জন্য কিন্তু আমাদের ক্রিয়েটিনিনটা তৈরি হচ্ছে এবং সেটা আমাদের থ্রু দ্য কিডনি দিয়ে বেরিয়েও যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে স্কেলিটাল মাসেলের যে ভাঙার ব্যাপারটা অনেক পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মানটা অনেক বেশি বেড়ে যাবে এবং তখন কি হবে, আমি এর আগেই বলছিলাম যে আমরা একটা কেস পেয়েছিলাম, তো ওখানেও সেম অ্যাজ যখন আমাদের শরীরে স্কেলিটাল মাসেল অনেক বেশি ব্রেকডাউন হবে তখন ক্রিয়েটিনের পার্টটা অনেক বাড়বে এবং সেটা কিডনি দিয়ে আর বেরোতে পারবে না, তখন সেটা কিন্তু ব্লাড রিপোর্টে রিফ্লেক্স হবে যে ক্রিয়েটিনের মানটা অনেক বেড়ে গেছে এবং সেটা বুঝতে হবে যেটা প্রি রেনাল। তাই আমাকে এই স্কেলিটাল মাসেল ব্রেকডাউনটা আমাকে থামাতে হবে যাতে এই প্রি রেনালটা আস্তে আস্তে রেনাল রিফ্লেকশনে না পৌঁছায়। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে দেওয়া নেই যেটা, সেটা হচ্ছে বিলিরুবিন। বেসিক্যালি বিলিরুবিনটাও আমাদের লিভারের কারণে বাড়ে, সবাই আমরা জানি, কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে এই বিলিরুবিনটাও কিন্তু আমাদের একটা মেটাবোলাইট ইন্ডিকেটর হিসাবে কাজ করে, যেটা আমাদের নর্মালি পেশেন্টকে যখন আমরা পাই প্রথমে, আমরা তো সিসিউতে আসার পরেই একটা এবিজি করি, তো প্রথমে আমাদের কাছে হয়তো ডায়াগনোসিস সেরকমভাবে থাকে না যে এর আসলে কি হয়েছে, আমরা প্রথমে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি।
যেটা থেকে আমরা বোঝার চেষ্টা করি আদতে কি আছে। তারপর ফাইনাল ল্যাব রিপোর্ট, তার সিটি স্ক্যান, এমআরআই সব কিছু দেখি। তাই বিলিরুবিনটাও কিন্তু একটা মেটাবোলাইটস, যেটা এখানে দেওয়া নেই, আমি জাস্ট একটু আপনাদেরকে অ্যাড করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই মেটাবোলাইটস সম্পর্কে বুঝতে পেরেছেন আর মেটাবোলাইটসের গুরুত্বটাও বুঝতে পেরেছেন। তাই এবিজি থেকে সবসময় ব্লাড গ্যাস আর ইলেকট্রোলাইটস এইগুলো ছাড়াও কিন্তু মেটাবোলাইটসটাও কিন্তু ইম্পর্টেন্ট।